হ্যালো বন্ধুরা, আজকে আমি পেছন কাটা ব্রা কাট ব্লাউজ সেলাই করে দেখাবো। এটা আমি আগের ভিডিওতে কাটিং করেছিলাম, আজকে আমি সেলাই দেখাবো। তাহলে এটা হলো অন সাইড কাপড়ের আর এটা হলো অফ সাইড। আমি প্রথমে কটুরিটা তৈরি করে নেব। এইভাবে কাপড়টাকে আমি রাখবো। দেখে আমি প্রথমে কী করবো, চক দিয়ে মাঝখান থেকে একটা পয়েন্ট দিয়ে দেবো, কারণ আমি ঠিক মাঝখান থেকে সেলাইটা করব। এখান থেকে আমি স্টার্ট করব সেলাইটা, লাস্ট পর্যন্ত আমি এটাকে নিয়ে যাব। আর আপনার যদি এমনিতে সেলাই করতে সমস্যা হয় তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি 0.5 ইঞ্চিতে আনুমানিক একটা পয়েন্ট দিয়ে দেবেন। এভাবে চক দিয়ে আপনি পুরোটাতে প্রথমে দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পর আপনি এটাকে সেলাই করে নেবেন। আমি ঠিক মাঝখান থেকে সেলাই করি। আর আপনি যদি এখানে আস্তর লাগাতে চান তাহলে সেমভাবে আপনি আস্তর কেটে নেবেন। কেটে প্রথমে আপনি আস্তরকে একসঙ্গে সেলাই করে নেবেন, এরপর সেলাই করুন। যদি চান তাহলে আলাদা আলাদা সেলাই করতে পারেন, কোনো আপত্তি নেই। এবার ঠিক মাঝখান থেকে আমি সেলাইটা করব। মাঝখান থেকে কেন করব, মাঝখান থেকে সেলাইটা করলে দুদিক থেকে বরাবর কাপড়টা হবে, নইলে কি হয় কখনো কখনো এদিকে একটা সাইডে একটু বেশি হয়ে যায় বা একটা সাইডে একটু কম হয়ে যায়। তাই যখন আপনি মাঝখান থেকে সেলাইটা করবেন দুদিকে বরাবরই কাপড়টা থাকবে। যখনই আমি এ ধরনের ব্লাউজ সেলাই করি তখন আমি সবসময় ঠিক মাঝখান থেকে সেলাইটা করি। এবার আমি এইভাবে সেলাইটাকে ঘুরিয়ে নিলাম, অপর সাইডে আমি সেলাইটা করে নিচ্ছি। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইভাবে নতুন নতুন ডিজাইন শেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আর সঙ্গে যে বেল আইকন আছে ওতে অবশ্যই ক্লিক করে যাবেন, তাতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। এটাতে ডাবল সেলাই অবশ্যই দিয়ে দেবেন। এবার দেখুন আমি এই যে মাঝখানে পয়েন্টটা দিয়েছিলাম এর মধ্যে হালকা একটু কাট লাগিয়ে দেবো, নইলে ফিনিশিংটা ভালো আসবে না, তাই আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি। এবার দেখুন কটুরিটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নিচ থেকে শুধু টিকেনগুলো দিয়ে দেব। এবার টিকেন দেওয়ার জন্য কি করব, আমি কাপড়টাকে এইভাবে ফোল্ড করব। ফোল্ড করার আগে আমি প্রথমে মাঝখানে আরেকটা পয়েন্ট দিয়ে দেব, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তাই আমি একটু পয়েন্ট দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে কাপড়টাকে ভাঁজ করছি। ভাঁজ করে কী করবো, আমি সাইড থেকে যে দয়ের সঙ্গে একটু জয়েন করতে হবে তাই ওখানে আমি 0.5 ইঞ্চ ছেড়ে দিচ্ছি এক্সট্রা, কারণ সেলাই চলে যাবে, মাঝখান থেকে কোনো জয়েন্ট হবে না, কিন্তু সাইডে আমাকে জয়েন করতে হবে। তাই আমি 0.5 ইঞ্চ ছেড়ে দিয়ে এইভাবে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর আমি টিকেনটা দিয়ে দেব। এটা আমি বরাবর রাখবো, মনে রাখবেন এটা যাতে ঠিক বরাবর থাকে। একটু কাপড় আমি এক্সট্রা নিলাম, এইভাবে আমি এটাকে। এবার দেখুন এদিকটা আপনি যেমনই হোক না দেখতে হবে না, কিন্তু আপনাকে মাঝখানটা যাতে বরাবর থাকে সেটা দেখতে হবে। এবার এখান থেকে আমি 0.7 ইঞ্চ একটা সেলাই দিয়ে দেবো। টিকেনটা আমি 0.7 ইঞ্চ দেবো, আপনি যদি চান তাহলে মেজারমেন্ট নিয়ে করতে পারেন 0.7। তাহলে দেখুন অতটুকু আমি টিকেনটা দিচ্ছি। প্রথমে আমি চক দিয়ে একটু পয়েন্ট দিয়ে দেবো, পয়েন্ট দিলে একটু সুবিধা হয়। এরপর আমি এটা সেলাই করে নেব। তাহলে দেখুন কটুরিটা একদম তৈরি হয়ে গেছে। এবার দ্বিতীয় সাইডটাও আমি সেমভাবে সেলাই করে নেব। কাপড়টাকে আমি প্রথমে এভাবে ফোল্ড করব, ফোল্ড করে আমি সেমভাবে 0.5 ইঞ্চ সাইড থেকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি এই যে মাঝখানে পয়েন্ট আছে এর সঙ্গে এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমি সেমভাবে 0.7 ইঞ্চ আমি টিকেনটা দিয়ে দেবো। দেখুন কটরিটা তৈরি করে নিলাম। এবার আমি সাইড থেকে যে দটা হয় সেই দটা আমি লাগিয়ে নেব। এইভাবে রাখবো আমি সাইড থেকে রেখে আমি এটাকে বরাবর মিলিয়ে সেলাই করে নেব সেমভাবে। এখান থেকে আমি স্টার্ট করব, এইভাবে রাখলাম, রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। ঠিক বরাবর রেখে আমি সেলাইটা করব যাতে এদিক সেদিক না হয়। এখানে দেখুন যে কটরের জয়েন্টটা আছে ওটাকে আমি উপরের দিকে এইভাবে রেখে তারপর আমি সেলাই করে নেব। দেখুন দটা আমি লাগিয়ে নিলাম, সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, কোথাও ছোট হয়নি। এটা অনেকেরই নিচ থেকে দটা ছোট হয়ে থাকে, দেখুন আমার একদম পারফেক্ট হয়েছে। এবার আমি অপোজিট সাইডটাও সেমভাবে সেলাই করে নেব এইভাবে। এখানেও লক্ষ্য করুন যে কটরের যে জয়েন্টটা আছে ওটাকে আমি উপরের দিকে দিয়ে এরপর আমি দটাকে লাগাচ্ছি। এভাবে আমি এটাকে কমপ্লিট করে নেব। দেখুন এটাও কমপ্লিট করে নিলাম, কোথাও কোনো ছোট বা বড় হয়নি।
এবার আমি নিচে যে লোপারটা আছে ওটা আমি লাগিয়ে নেব। তার জন্য আমি কী করে প্রথমে লোপারটাকে আমি মাঝখান থেকে ফোল্ড করে নেব সমানভাবে, দুদিক থেকে 0.5 ইঞ্চ আনুমানিক 0.5 ইঞ্চ আনুমানিক এটাকে আমি ফোল্ড করে নেব। ফোল্ড করার আগে আমি একটু চক দিয়ে ঠিক মাঝখান বরাবর আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধে হয়। এইভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন ভালো করে ফোল্ড করে নিলাম। এবার আমি কি করব, ব্লাউজের যে কাপড়টা আছে ও ঠিক মাঝখান থেকে আমি একটু দাগ দিয়ে দেবো চক দিয়ে। এদিক থেকে আমিও দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর দেখুন আমি এখান থেকে কতটুকু কাপড় রাখবো, আমি এখানে 1.2 ইঞ্চ রাখবো, কারণ কটরিটা একটু ছোটো প্রয়োজন, তাই আমি 1.2 ইঞ্চ রাখলাম। আপনার যদি একটু বড় প্রয়োজন আপনি এর থেকে একটু বেশি রাখতে পারেন, কোনো আপত্তি নেই। এবার মাঝখান থেকে কতটুকু রাখবো, মাঝখান থেকে আমি 3.3 ইঞ্চ রাখবো। আপনার যদি একটু বেশি প্রয়োজন তাহলে আপনি 3.5 ইঞ্চ রাখবেন। আমি 3.3 ইঞ্চ রাখছি, দিয়ে দিলাম। এবার আমি সাইড থেকে দেব, এদিক থেকেও আমি 2.2 ইঞ্চ নিচ্ছি। আপনার যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনি 2.5 ইঞ্চ নিতে পারেন, আপনি আপনার প্রয়োজন অনুসারে নেবেন। নিয়ে দিলাম। এরপর আমি সাইড থেকে পয়েন্টটা দেব। তাহলে সাইড থেকে পয়েন্টটা আমি কি করে দেব, এর জন্য ব্যাক পার্টটা একটু নিতে হবে। এটা হলো ব্যাক পার্টের আর্মহোল সাইড। আর্মহোল সাইডটাকে আমি ঠিক সামনে বরাবর রাখবো, এইভাবে মিলিয়ে রাখবো। মিলিয়ে রাখার পর আমি লোপারটাকে নেব। লোপারটাকে আমি যতটুকু প্রয়োজন নিচ থেকে ঠিক ততটুকু আমি উপরের দিকে উঠিয়ে মিলিয়ে এটাকে বসিয়ে দেব। আপনার যদি লোপারটা আরেকটু ছোটো প্রয়োজন হয় তাহলে আপনি নিতে পারেন, কোনো আপত্তি নেই, এটা আপনার সম্পূর্ণ লেন্থের উপর নির্ভর করে। এইভাবে আমি মিলিয়ে দাগ দিয়ে দিচ্ছি। অতটুকু আমি মিলিয়ে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর আমি চেক করব এদিক থেকে কতটুকু আছে, 4.1 ইঞ্চ আছে, তাহলে আমি অপোজিট সাইডেও সেমভাবে 1.4 ইঞ্চে পয়েন্ট লাগিয়ে দেবো। এবার এটাকে এভাবে মিলিয়ে দিচ্ছি। ঠিক এদিক থেকে আমি সেমভাবে মেজারমেন্ট নিয়ে দাগ দিয়ে দেব। এবার আমি লোপারটাকেও ঠিক মাঝখান থেকে সেলাই করব। যেভাবে আমি কটরিটা করেছিলাম সেমভাবে আমি ঠিক মাঝখান থেকে সেলাই করে যাব, কারণ মাঝখান থেকে সেলাই করলে পরে কোনো সমস্যা হয় না, নইলে পরে সমস্যা হতে পারে, তাই আমি ঠিক মাঝখান থেকে সেলাইটা করে নিচ্ছি। অতটুকু সেলাই করার পর আমি আরেকবার মেজারমেন্ট নিয়ে দেখব যে আমি সেলাইটা করছি সেটা ঠিক আছে কিনা। দেখুন এইভাবে একটু মিলিয়ে চেক করে নেবেন, যদি ছোটো বড়ো হয় তাহলে বরাবর মিলিয়ে তারপর আপনি সেলাইটা করবেন। দেখুন একদম বরাবর আছে, তাহলে আমি সেলাইটা করে নিচ্ছি, কোনো সমস্যা হবে না। এইভাবে এবার ঠিক মাঝখান থেকে আবার অপোজিট সাইডের দিকে আমি সেলাইটা নেব এইভাবে। এবার এখান থেকে আমাকে আরেকটা সেলাই দিতে হবে। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, কটরি শেপগুলো পারফেক্ট হয়ে গেল এইভাবে। এবার আমি কি করবো, সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা আছে ওটাকে একটু কেটে দেবো। এভাবে দুভাঁজ করে নিলাম, ভাঁজ করে আমি যে এক্সট্রা কাপড়গুলো আছে ওগুলোকে আমি কেটে দেবো। কেটে দিয়ে আমি ব্যাক পার্টটা তৈরি করে নেব। এবার দেখুন এদিক থেকে যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলোকে আমি এখন কাটবো না, এটা আমি পরে কাটবো পুরোটা কমপ্লিট করার পর। এবার ফ্রন্ট পার্টটা তৈরি হয়ে গেছে, এবার আমি ব্যাক পার্টটা তৈরি করব। এবার আমি টিকেনের জন্য মেজারমেন্ট নেব। টিকেন আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, প্রয়োজনে সবসময় মেজারমেন্ট নিয়ে টিকেন দিতে হবে। শুধু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে নেকটা আছে নেকের ঠিক নিচে যাতে এটা না আসে, টিকেনটা এর সাইডে থাকতে হবে। তাহলে এখানে আমি 6 ইঞ্চি টিকেনটা দিচ্ছি, 6 ইঞ্চ। আর উপরের দিকে আমি 4.5 ইঞ্চ উঠাবো। টিকেনটা সম্পূর্ণ আপনি নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এদিক থেকে আমি 1.5 ইঞ্চ রাখবো, টিকেনটা 1 ইঞ্চ পুরো দিচ্ছি না, একটু কম দিচ্ছি 1 ইঞ্চ থেকে। এরপর কাপড়টাকে এভাবে দুভাঁজ করবেন, ভাঁজ করে একটা কাট লাগিয়ে দেবেন, তাহলে দুদিক থেকে টিকেনটা বরাবর জায়গাতে পড়বে। এবার টিকেনটাকে আমি সেলাই করে নেব।
এবার আমি পেছন হুকের জন্য ঠিক মাঝখান থেকে আমি এটাকে কাট লাগিয়ে দেব। আপনি যদি চান তাহলে কাপড়টাকে দুভাঁজ করেও কাট লাগাতে পারেন, কোনো আপত্তি নেই। কাট লাগিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হুক পট্টি এবং আই পট্টি সেলাই করে নেব। এদিক থেকে আই পট্টি হবে, এদিক থেকে হুক পট্টি হবে, কারণ এটা ব্যাক হুক। এটা হলো হুক পট্টি। দেখুন, এটাকে উপর থেকে আমি নিচের দিকে নিয়ে যাব, এটা হুক পট্টি। আর এটা হলো আই পট্টি, যেটাকে আমরা হুকের ঘর বলে থাকি। এটা নিচ থেকে উপরের দিকে সেলাই করে নিয়ে আসব। তাহলে এবার দেখুন সেলাইটা কি করে করছি। এবার এবার আমি হুক পট্টিটাকে এভাবে ফোল্ড করে ভেতরের দিকে সেলাই করে দেব। এর মধ্যে পরে আমি হেম করে নেব। এখন আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। আর এটা হলো আই পট্টি, যেটাকে আমরা হুকের ঘরের পট্টি বলে থাকি। যেই সেলাইটা আগে আমি করেছি ঠিক সেলাই বরাবর আমি এটাকে রাখবো ফোল্ড করে। এইভাবে আমি দুবার এটাকে ফোল্ড করব। ফোল্ড করে ঠিক সেলাইয়ের বরাবর রাখবো, এদিকে আমি নিয়ে আসবো না। এরপর সোজা এটাকে সেলাই করে দেব। এরপর দেখুন পট্টির যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলোকে আমি এইভাবে কেটে দেব। সেলাই করার পর দুটো পার্টই এইভাবে আসবে। দেখুন বরাবর আছে কিনা প্রথমে একটু চেক করে নেবেন, এরপর দুটো শোল্ডার জয়েন করে নেবেন। শোল্ডারটা আমি লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি নেক পট্টি লাগাবো না, আমি শুধু এর মধ্যে পাইপিং লাগাবো, ডাইরেক্ট ডরি পাইপিং লাগাবো। আর ডরি পাইপিং কী করে বানাতে হয় তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখতে পারেন। এর আগে কী করবেন, মেশিনের যে ডাবল ফুটটা আছে ওটাকে চেঞ্জ করে আপনি সিঙ্গেল ফুট লাগিয়ে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো হবে। এবার দেখুন পাইপিংটা কীভাবে লাগাবেন। দেখুন পাইপিংয়ের যে অন সাইডটা আছে এটা উপরের দিকে থাকবে, আর যে অফ সাইডটা আছে এটা এটা হলো অফ সাইড, এটা নিচের দিকে থাকবে এইভাবে। আর এর আগে কী করবেন, আপনি একটু চক দিয়ে পয়েন্ট দিয়ে দেবেন দুটো সাইডে বরাবর থাকার জন্য, নইলে আপনার পরে উপর নিচ হয়ে যেতে পারে। একটু পয়েন্ট দিয়ে দেবেন এদিক থেকে এবং ওদিক থেকে, দুটোটা পার্টে আপনি দাগ দিয়ে দেবেন হালকা একটু। সেমভাবে মিলিয়ে আমি দাগ দিয়ে দেবো। এবার এখান থেকে আমি পাইপিংটা লাগিয়ে নেব। সাইড থেকে একটু এক্সট্রা রেখে দেবেন, কারণ এটাকে ভেতরের দিকে ফোল্ড করতে হবে, তাই আমি এক্সট্রা রেখে দিলাম। এবার এখান থেকে আমি পাইপিংটা লাগানো স্টার্ট করব। আর পাইপিং লাগানোর সময় আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে পাইপিংটা যাতে খুব আস্তে আস্তে লাগান, কোথাও কোনো টান রাখবেন না। যদি আপনি পাইপিংটাকে টেনে লাগান তাহলে আপনার পাইপিংয়ের ফিনিশিং কখনোই ভালো হবে না। যখন আপনি পাইপিংটা তৈরি করে নেবেন এরপরে দেখবেন আপনার ব্লাউজের যে নেকটা আছে ওটা উপরের দিকে উঠে আছে, ফিনিশিংয়ের সঙ্গে এটা বসবে না। তাই কখনো পাইপিং টেনে লাগাবেন না। নর্মালি যেভাবে এটা যায় সেমভাবে আপনাকে আস্তে আস্তে এটাকে সেলাই করতে হবে, তাহলে আপনার পাইপিং কখনোই খারাপ হবে না। পাইপিংটা লাগিয়ে নিলাম। এবার দেখুন যে ব্লাউজের কাপড়টা আছে এর মধ্যে আমি হালকা হালকা কাট লাগিয়ে দেবো, কিন্তু মনে রাখবেন যাতে আপনার পাইপিংটা না কাটে। পাইপিংয়ে কোনো কাট লাগাবেন না।
এবার দেখুন একটু চেক করে নিই পাইপিংটা যে আমি লাগিয়েছি ঠিকভাবে হয়েছে কিনা। দেখুন একদম পারফেক্ট হয়েছে পাইপিংটা, এটা উপরের দিকে উঠে আসছে না। এবার এটাকে আমি কি করব, আরেকটা সেলাই করে দেব। কাপড়টাকে এই যে এক্সট্রা রেখেছি এটাকে এইভাবে আমি ফোল্ড করে ভেতরের দিকে ফোল্ড করে দেব। ফোল্ড করে আমি সেলাইটা করে নেব ধীরে ধীরে। যদি আপনার কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে দেখুন পাইপিংটা আমি পুরোটা পাইপিং লাগিয়ে নিলাম। এর মধ্যে শুধু আমাকে হাতাটা লাগাতে হবে, সাইড ফিটিংস করতে হবে এবং কোমর পট্টি লাগাতে হবে। বাকি নর্মাল যেভাবে ব্লাউজ হয়ে থাকে সেমভাবে এটাকে সেলাই করতে হবে। দেখুন আমি সম্পূর্ণ ব্লাউজটাকে তৈরি করে নিলাম, পেছনে হুকটাও লাগিয়ে নিলাম। আর আপনি একটু দেখুন পাইপিংটা খুব সুন্দরভাবে পাইপিংটা বসে গেছে, কোথাও কোনো প্রবলেম হয়নি। এবার আমি হুকটা খুলে দেখাচ্ছি। পাইপিংটাকে আমি ভেতর থেকে কোনো কাট লাগাইনি। দেখুন পাইপিংটা যেভাবে আমি লাগিয়েছিলাম সেমভাবে আমি সেলাই করেছি, ভেতর থেকে একটা কাটও আমি লাগাইনি। দেখুন আপনি ভালো করে, কোথাও কোনো কাট লাগাইনি, বিনা কাটে এটাকে আমি পারফেক্ট সেলাই করে নিয়েছি। আরেকটা কথা আমি বলে রাখছি, যখনই আপনি কোনো পাইপিং লাগান, যদি পাইপিংয়ের ভেতরের দিক থেকে আপনাকে পাইপিংটাকে কাটতে হয়, কাট লাগাতে হয় নেকপট্টির মতো, তাহলে মনে রাখবেন আপনার পাইপিং যে লাগিয়েছেন সেটা আপনার পারফেক্ট হয়নি। কোথাও না কোথাও কোনো সমস্যা হয়েছে বা আপনি এটাকে টেনে লাগিয়েছেন, সেজন্য আপনার পাইপিংটা ভেতরের দিক থেকে কাটতে হচ্ছে। আর যদি আপনি সঠিকভাবে পাইপিংটা লাগান তাহলে আপনি যদি ডিজাইনও করেন আপনার পাইপিংটা ভেতরের দিক থেকে কাটতে হবে না, নর্মালি এটা বসে যাবে। তাই এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। তাহলে যখনই আপনি কোথাও কোনো পাইপিং লাগান, ব্লাউজ বা কুর্তি যে কোনো জায়গাতে আপনি পাইপিং লাগান না কোনো, আপনার পাইপিংয়ে কোনো সমস্যা হবে না, একদম পারফেক্ট আপনার পাইপিং হয়ে যাবে। দেখুন এইভাবে আমি যেভাবে লাগিয়েছি সেমভাবে আপনার পাইপিংও বসে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।